সামনের জানুয়ারিতেই বিয়ে ঠিক হয়েছে এবং এই বিয়ের সময়ের মধ্যে আমরা চাই একে অপরের সাথে একটু মিশতে। আমরা নিজেদেরকে বুঝতে চাই। সে কারণেই কিন্তু মাঝে মাঝে একে অপরকে সময় দিচ্ছি, ফোনে কথা বলছি। অনেক সময় কেটে যাচ্ছে আমাদের কথা বলতে বলতে, কিন্তু যে মুহূর্তে আমার উঠবে হাসব্যান্ড আমাকে কোনো রকম ফিজিক্যাল টাচের কথা বলছে বা সেই সম্পর্কে কথা বলছে, আমি কিন্তু গুটিয়ে যাচ্ছি। এবং যখন আমরা দেখা করি তখন উল্টো দিকে বসলেও আমি পাশে কখনো বসতে পারি না। আমার ভেতরে অত্যন্ত ভয় লাগে, অ্যাংজাইটির শিকার হয়ে যায়, আমার প্যানিক অ্যাটাক হয় এবং আমার মনে হয় যতক্ষণ উনি আমার হাত না ধরছেন বা ওনার সংস্পর্শে না আসছি ততক্ষণ ঠিক আছে। এবং এটা ক্রমাগত হচ্ছে, অথচ উনি পাত্র হিসেবে ভালো, মানুষ হিসেবে ভালো এবং আমার যথেষ্ট পছন্দের একজন মানুষ তিনি। বাড়ি থেকে আমাকে বিয়ে ঠিক করা হয়েছে, আমি খুশি এই বিয়েতে। আমি সহমত পোষণ করেছি, তাই আমার বাড়ির লোক কিন্তু এগিয়েছে এবং আমিও একজন সরকারি চাকুরিজীবী। আমার আর কোনো রকম মেন্টাল কোনো সমস্যা নেই। আমার তাকে নিয়েও তাকে যথেষ্ট আনন্দ সহকারে কিন্তু আমি গ্রহণ করেছি। কিন্তু কেন আমার এরকম হচ্ছে? এবং আমি যখনই ভাবছি বিয়ের পর আমাকে ফিজিক্যাল একটা রিলেশনের মধ্যে আসতে হবে, তখন কিন্তু প্রত্যেকটা দিন রাতে আমি আর্তনাদ করে কাঁদছি। আমি চিৎকার করছি, সেই চিৎকার কেউ শুনতে পাচ্ছে না। কেন এটা আমার হচ্ছে? এবং সে যখন এটা চেম্বারে আমার কাছে শেয়ার করছে, আমি একজন নারী, একজন মহিলা হিসেবে আমার নিজের কিন্তু যন্ত্রণা হচ্ছে, কারণ সমস্ত কেসই আমাদের এমপ্যাথেটিক ওয়েতে দেখতে হয় বা বুঝতে হয়, শুনতে হয়। কিন্তু এই বিষয়টা আমার অত্যন্ত যন্ত্রণা, অত্যন্ত কষ্টের বিষয় হয়েছে এবং আমি শেয়ার করতে চাই আপনাদের সাথে আজকে এই ভিডিওটা। এটা কিন্তু শুধুমাত্র মহিলাদের জন্য নয়, নারীদের জন্য না, এটা বিশেষত আরও বেশি পুরুষ মানুষদের জন্য। এবং আপনাদের বিশেষত এটা শোনা দরকার যে আমরা কি ধরনের অভিব্যক্তি বা কি ধরনের কাজ করে ফেলি। যদিও এটা একদম ব্যতিক্রম একটা ঘটনা। তো মেয়েটির 27 বছর বয়স, মেয়েটির সাথে যখন আমি কথা বলা শুরু করলাম তখন সে বলল, তার ঘটনাটা হলো এরকম: ক্লাস 3তে যখন পড়ে, তার বাবা মা ভীষণ ভালো মানুষ। তারা একজন আঁকার টিচারকে জোগাড় করে দিয়েছিলেন, যাতে মেয়ে সপ্তাহে অন্ততপক্ষে 2-3 দিন আঁকতে পারে। এবং মেয়ের বাইরে যাওয়া ঠিক নয়, মেয়ে সাইকেল করে কোথাও বেরোবে না, কোনো আঁকার ক্লাসে নয়, তার থেকে বাড়িতে স্যার এসে করাবেন, পড়াশুনোর জন্য টিচাররা বাড়িতে আসবেন, এটাই তাদের ধ্যান ধারণা ছিল। এবং গ্রামাঞ্চলে থাকা একজন সাধারণ একদম সহজ সরল দম্পতি, তারা তাদের মেয়েকে মনের মতো করে বড় করতে চেয়েছে। তারা মেয়েকে মনে করেছে যে সব কিছু দিয়ে বড় করবে, এই ভাবনাতে তারা কিন্তু এই আঁকার টিচারকে বাড়িতে রেখেছে। ক্লাস 3 মানে ধরুন ওই 6-7 বছর, 7-8 বছর হবে। তো এই সময় প্রত্যেক দিন মেয়েটির মা গাছে জল দিতে যেতেন, কারণ স্যার এসছে এবং যে বাচ্চা এই সময়টা ব্যস্ত থাকবে আঁকা নিয়ে, আমি ততক্ষণে 1 ঘন্টা ধরে গাছে জল দেব। এই সুযোগে ওই আঁকার শিক্ষক প্রত্যেকটি দিন মেয়েটিকে শারীরিক নির্যাতন করত। হ্যাঁ, শারীরিক নির্যাতন করতো ওইটুকুনি শিশুকে। এবং তাকে ধমকে দেওয়া হতো, তাকে বলা হতো যে সে যদি এতটুকু কথা বাইরে প্রকাশ করে কাউকে, তাহলে কিন্তু তাকে মেরে ফেলা হবে, বা তাকে নানান ধরনের ভয় দেখানো হতো, তার বাবার ক্ষতি হবে, মায়ের ক্ষতি হবে ইত্যাদি নানান ধরনের কথা বলা হতো তাকে। এবং সে ভয়ে কাঁপতো। সে প্রত্যেকটা দিন এই যন্ত্রণার শিকার হতো। কখনো কখনো তার প্রাইভেট পার্টে নানানভাবে টর্চার করা হতো, মানে আমি সেগুলো আর সত্যি বলে উঠতে পারছি না, বলতে চাইছিও না, হয়তো সবাই বুঝতেও পারছেন। এবং ওইটুকুনি বাচ্চার মধ্যে যে ভয় তাকে দিয়ে দেওয়া হয়েছিল, মাকে কিন্তু বহুবার বলেছিল আমার আঁকা শিখতে ভালো লাগে না, যদিও তার জানা ছিল যে তার স্যারকে নিয়ে কিচ্ছু বলা যাবে না, তাহলে ভয়ানক ক্ষতি হয়ে যাবে। তো তখন কিন্তু সে তার স্যারকে কিছু বলতে পারছে না, অথচ মুখ বন্ধ করে সহ্য করছে। এবং ভাবতে পারবেন এই সহ্য করাটাও একটা দুটো দিন নয়, 5 বছর। মেয়েটি যখন ক্লাস 7-এ ওঠে তখন বাধ্য হয়ে বাড়িতে বলে যে আমি আঁকা শিখবো না, আমার আঁকার প্রয়োজনীয়তা নেই। এবং আঁকার স্যার বাড়িতে আসলেই কান্নাকাটি করা, না আঁকতে চাওয়া। এরপরে মেয়েটি বুদ্ধি করে আরেকটি বন্ধুকেও জোগাড় করে যে তুই আমার সাথে আঁকা শেখ।
অদ্ভুত বিষয়, এতটাই মানসিক বিকারগ্রস্ত এই ব্যক্তি যে সে কিন্তু তার বন্ধুকেও তারই সামনে দিনের পর দিন মলেস্ট করে যেত, এবং সে ভয়ানক ভয়ানক তার অভিজ্ঞতা। মেয়েটি যখন আমাকে, আজকে ধরুন 27 বছর বয়স, মেয়েটির প্রায় 18-19 বছর আগের ঘটনা, সে কিন্তু কাঁপছে, চোখ ভর্তি জল, রাগ, এবং তার বক্তব্য যে আমি কিছুদিন আগে বাড়িতে এটা জানিয়েছি, তারই এক রিলেটিভ আমার কাছে নিয়ে এসেছেন যে আপনি কিছু একটা করুন। মেয়েটি কাঁপছে যখন আমাকে এই কথাটা বলছে, এত পুরনো ঘটনা, অথচ দগদগে ঘা হয়ে রয়েছে। কত কষ্ট এই মানুষটির, এই বাচ্চা মেয়েটির, যে সে তার নিজের বুবিতে হাত দিতে পারে না, সে কোনোভাবেই নিজের মানে সেক্স লাইফ সম্পর্কে কিছু ভাবতে পারে না। এই যে যার সাথে তার বিয়ে ঠিক হয়েছে তাকে কিন্তু সবটুকু বলেছে, এবং তারও বক্তব্য যে তুমি একবার কাউন্সেলিং করো, কারণ এটা মন থেকে বার করে দিতে হবে। সেই মেয়েটি কিছুতেই কিন্তু কোনো ফিজিক্যাল টাচ আজ অবধি মেনে নিতে পারছে না, অথচ আগামী দিনে তার বিয়ে। ভাবুন কি ধরনের অত্যাচার একটি মেয়েকে সহ্য করতে হয়। অনেক ক্ষেত্রে অনেক ছেলেকেও সহ্য করতে, আমি বারবারই বলি যে শুধুমাত্র মেয়েরা কষ্ট পায় তা তো না, অনেক ক্ষেত্রে অনেক ছেলেরাও কিন্তু অনেক ছোটোবেলায় অ্যাবিউজের শিকার হয়। আসল কথা হলো, যারা এইরকমভাবে মানসিক বিকারগ্রস্ত তাদের থেকে দূরে থাকার দায়িত্ব কিন্তু আমাদের। এবারে হচ্ছে যে এখানে মা বাবা কী করতে পারতেন, মায়ের যে কাজটি ছিল মাঝে মাঝে এটাকে নোটিস করা। আমাদের এটাও দেখতে হবে, আমি বারবার বলি চোখ বন্ধ করে বিশ্বাস করার মধ্যে কিন্তু বিশাল কোনো কৃতিত্ব নেই। চোখ খুলে বিশ্বাস করুন, এবং সেই বিশ্বাস করাটাই আসলে যুক্তিগ্রাহ্য। আপনি চোখ বন্ধ করলে দেখতেই তো পাবেন না কি হচ্ছে সামনে, তাহলে বিশ্বাসটা তো অন্ধবিশ্বাস হয়ে গেল, তাই না? সে বিশ্বাস করলে কিন্তু আমাদের ঠকতে হয়। আমরা অন্ধবিশ্বাস করব না, আমরা যুক্তিগ্রাহ্য বিশ্বাস করব। কি করতে হবে, যে এই যে আমরা পেরেন্টরা রয়েছি যারা এক কথায় হয়তো এরকমভাবে ছেড়ে দিই, এবং দেখতে হবে বাচ্চারা কোন সময় কাঁদছে, কেন করতে চাইছে না, কেন সেই স্যারের কাছে বা ম্যামের কাছে যেতে চাইছে না, তাদের ইমোশনটা কোথায় ধাক্কা খাচ্ছে, কেন কষ্ট পাচ্ছে। এটা কিন্তু আমরা অনেক সময় ভাবি না, না তুমি দুষ্টুমি করছো, তুমি আঁকতে চাইছো না, তুমি পড়তে চাইছো না, তাই তুমি স্যারের কাছে যেতে চাইছো না। প্রথমত হচ্ছে বাবা মাকে এই বিষয়ে মানে অতি অবশ্যই ধারণা রাখতে হবে যে আমি যখন একজন প্রাইভেট টিউটরকে দিয়েছি, এবং তার বয়স যখন আমি জিজ্ঞেস করছিলাম বলেছিল সেই সময় তার বয়স হবে 27-28। ভাবুন, একটি 27-28 বছরের ছেলে এবং একটি 7-8 বছরের মেয়েকে দিনের পর দিন 5 বছর ধরে, এবং ভার্বাল অ্যাবিউজ এবং তার সাথে ফিজিক্যাল অ্যাবিউজ দুটোই করে গেছে। এই ঘটনাটার পর মিনিমাম 7 দিন, প্রত্যেক দিন, দেখুন প্রত্যেকটা দিন তো প্রচুর প্রচুর ক্লায়েন্ট আসেন, ঈশ্বরের আশীর্বাদে আপনারা বিভিন্ন সমস্যা নিয়ে আমার কাছে আসেন, এবং আমাকে সেই রকম মনে করেন যে আপনাদের সমস্যা সমাধান আমি করতে পারি, সেই চেষ্টা করতে পারি বলে আপনারা আমার উপর ভরসা রাখেন। প্রত্যেক দিন যে সকলের সমস্যা নিয়ে খুব বেশি চিন্তা করতে হয় তাও নয়, কিন্তু এই ঘটনাটার পর আমি সত্যি সারাক্ষণ মেয়েটির মুখ চোখের সামনে ভাসছে, তার চোখ ছলছল করছে, কখনো সে খুব অ্যাগ্রেসিভ হয়ে যাচ্ছে, বলছে আমি সামনে পেলে মেরেই দেব, আবার কখনো সে একদম অসহায় হয়ে পড়ছে। আজও বাসে ট্রামে যখন সে যাতায়াত করে তখন কারোর একটু টাচ লাগলেই কিন্তু অ্যাগ্রেসিভ হয়ে যাচ্ছে, অ্যাঙ্গার ইস্যু বার্স্ট করে যাচ্ছে, সে ভয়ানক একটা তার রিপারকেশন তৈরি হচ্ছে। সে বুঝতে পারছে তার কেন হচ্ছে। আজকের দিনে দাঁড়িয়ে তার তার উডবি হাজব্যান্ডের থেকে পাওয়া একটা সেক্সুয়াল ওয়ার্ডও তার কাছে কিন্তু ভয়ানক যন্ত্রণা দিচ্ছে। কি করবে এই মেয়েটি, কিভাবে সারভাইভ করবে? অবশ্যই সেশন করতে করতে এই বিষয়গুলো একদম ঠিক হয়ে যাবে বলে আমি নিজের কাজের ওপর আস্থা রাখি, সব থেকে বড় কথা। এবং সে যখন চেম্বার থেকে, প্রথম দিনই যখন চেম্বার থেকে বেরোচ্ছিল, আমি ঈশ্বরের কাছে কামনা করছিলাম যে এই বাচ্চাটির যেন মনের মধ্যে যে যন্ত্রণা, আজকে যে দাগ হয়েছে, সেটাকে ঈশ্বর আমাকে সেই ক্ষমতা দাও, আমি যেন সেটাকে ঠিক করতে পারি। কিন্তু আমাদের অভিভাবক হিসেবেও তো দায়িত্ব রয়েছে। আমরা একটি বাচ্চাকে পড়তে দিয়ে চলে যাচ্ছি, আমরা ভাবছি আমার বাচ্চা তো খুব ছোট, কিন্তু আমার বাচ্চা তো মেয়ে,
আমার মেয়ে বলে তো আমাকে আরেকটু বেশি কনসাস হতে হবে। সেখানে সরলতার কিন্তু দাম পাচ্ছে না। আজকে আপনাদের সরলতার জন্য এই বাচ্চাটি সারাটা জীবন ধরে কি যন্ত্রণা, কি যুদ্ধ চালিয়ে যাচ্ছে দেখুন। এবং এই কারণেই তো বলি, বিশ্বাস নয়, অন্ধবিশ্বাস নয়, যথাযথ বিশ্বাস করুন। দেখুন, মাঝে, মাঝে চেক করুন। বাচ্চার ইমোশনটাকে বুঝুন, কেন পড়তে যেতে চাইছে না, কেন কান্নাকাটি করছে, কেন চিৎকার করছে স্যার দেখলে বা ম্যামকে দেখলে। এগুলোকেও বোঝার চেষ্টা করতে হবে। তবেই কিন্তু আমরা আসল সিদ্ধান্তে বা কারণে উপনীত হতে পারবো। আমার না এই বিষয়টা নিয়ে খুব যে একটা সাইকোলজিক্যাল একটা গ্রাউন্ড তৈরি করা, একটা বিশাল আলোচনা করা, সেটা কিন্তু উদ্দেশ্য নয়। আমার উদ্দেশ্য বাবা মাকে একটু সতর্ক করা, আমার উদ্দেশ্য অভিভাবকদের একটু সতর্ক করা, যারা কেয়ার গিভার রয়েছেন, যারা বাচ্চাকে স্যারের কাছে বা টিচারের কাছে ছাড়ছেন বা অন্য কোনো প্রফেশনে ছাড়ছেন, যে কোনো হয়তো অন্য কোনো কারিকুলাম অ্যাক্টিভিটিসের জন্য বাচ্চাকে ছাড়তে হচ্ছে। সেটা নানান ধরনের হতে পারে, ক্যারাটে স্যার হতে পারে, দাবার স্যার হতে পারে, চাইনিজ খেলার জন্য হতে পারে, বিভিন্ন সেক্টরে স্যার হোক বা ম্যাম হোক। কোথায় বাচ্চাটির আঘাত লাগছে এবং সে কেন যেতে চায় না, কেন কাঁদতে চায় না, শুধুমাত্র তার ফাঁকি দেবার উদ্দেশ্য নাও থাকতে পারে। এটা কিন্তু আমাদের বুঝতে হবে। তাই বাচ্চার সাথে আবারও বলি, যদি আপনারা কানেক্ট না করতে পারেন, তাহলে কিন্তু বাচ্চার অনেক জীবনে অনেক কিছুকে কারেক্টও করতে পারবে না, বাচ্চাকে ভালোও রাখতে পারবেন না। এটা একটু কাইন্ডলি মাথায় রাখবেন। অতি অবশ্যই এটা একটা সতর্কমূলক ভিডিও ছিল, যেটা আপনাদের জন্য আমি ইমিডিয়েট করলাম, এবং এই ঘটনাটা 7 দিন আগে ঘটেছে। প্রত্যেক দিনই চেষ্টা করছি ভিডিওটা আপনাদের জন্য নিয়ে আসবো, কিন্তু সময়ের অভাবে করতে পারিনি। আজকে আপনাদের কাছে এটাই উদ্দেশ্য ছিল যে আপনারা যেন বিষয়টি সম্পর্কে একটু সচেতন হন এবং মাঝে, মাঝে চেক করুন, মাঝে, মাঝে বাচ্চার সাথে কথা বলুন। আর এই যে বাচ্চাটি এই কথা বলার প্রসঙ্গে বাবা মাকে এতটা ভয় পাবে কেন, যে বাবা মায়ের কাছে কিচ্ছু শেয়ার করতে পারবে না, এটা একটু মাথায় রাখতে হবে। তাই ছেলে মেয়ের সাথে সহজভাবে মেশাটা, শুধু ওদের পড়াশুনো, শুধু ওদের টিচার দেওয়াটা আমাদের দায়িত্ব নয়, ওদের মন বোঝার দায়িত্বটা আমার রয়েছে। যদি এই বাচ্চাটি মেয়েটির সাথে সহজ সরলভাবে কথা বলতে পারতো, তাহলে নিশ্চয়ই 5 বছর ধরে তাকে এই যন্ত্রণা ভোগ করতে হতো না, তাই না? আমরা এই বিষয়গুলো নিয়ে একটু ভাববো এবং ভাবাবার জন্যই কিন্তু এই ভিডিওটা ছিল। আশা করি আপনাদের কাজে লাগবে এই ভিডিওটা, এবং অবশ্যই যাদের প্রয়োজন তাদের জন্য এটা শেয়ার করে দিলে আমি খুশি হব। সবাই ভালো থাকুন, সকলকে ভালো রাখুন।